वन्देऽहोऽहं श्रीगुरः श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च। ভক্তগণ, আস্বাদন করছিলাম ভক্তপ্রবর শ্রী শ্রী ভক্তিবিনোদ ঠাকুরের দিব্য জীবনী। ভক্তিবিনোদ ঠাকুর ভারতবর্ষের ইতিহাসে ভক্তপ্রবর মহান বৈষ্ণবাচার্য। শ্রী ভক্তিবিনোদ ঠাকুরের পুত্র ছিলেন শ্রী শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ, যিনি ভারতবর্ষে ৬৪টি গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা আচার্য। তাঁরই শিষ্য আমাদের প্রভুপাদ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য। তো শ্রী ভক্তিবিনোদ ঠাকুর ছিলেন বৈষ্ণব অগ্রগণ্য। আমি তার দিব্য জীবন এর আগের দিন বর্ণনা করেছি। কিছু কারণবশত আমার এর দ্বিতীয় পর্ব একটু দেরি হয়ে গেল, এর জন্য আমাকে ক্ষমা করবেন। আপনারা আস্বাদন করুন শ্রী ভক্তিবিনোদ ঠাকুরের দিব্য জীবনী। যতটুকু বলতে পারছি বলছি, আবার ভবিষ্যতে যখন এর বেশি বলতে পারবো নিতাই চাঁদের কৃপায় বলবো। যতটুকু পারা যায় আস্বাদন করে নিলেই মঙ্গল, কারণ বৈষ্ণব চরিত্র শ্রবণ কীর্তন মননের মাধ্যম দিয়েই আমাদের অনর্থ নিবৃত্তি এবং আনন্দ প্রাপ্তি হয়। তাই মহাজন বাক্য, মহাজন মুখে শ্রবণ করা, মহাজন পদে কীর্তিত করা হয়েছে। আসুন সাবধান হয়ে শ্রী ভক্তিবিনোদ ঠাকুরের দিব্য জীবনী আস্বাদন করুন। 1286 সাল নড়ালে থাকার সময় ঠাকুর মহাশয় কৃষ্ণ সংহিতা কল্যাণ কল্পতরু গ্রন্থ নতুনভাবে প্রকাশ করেন। নড়ালে মফস্বলে অনেক বৈষ্ণবের সঙ্গে ঠাকুরের পরিচয় হয়। রায়চরণ নামক গায়ক নামে বৈদ্যবংশজাত একজনকে ঠাকুর শুদ্ধ বৈষ্ণব বলে মনে করতেন। ঠাকুর মহাশয় কিছুদিনের জন্য তীর্থ ভ্রমণে বের হয়ে বৃন্দাবন ধামে এলেন এবং বিভিন্ন স্থান দর্শন করলেন। সেই সময় শ্রীরূপ দাস বাবাজির কুঞ্জে শ্রীল জগন্নাথ দাস বাবাজি মহারাজের দর্শন পেলেন। এই জগন্নাথ দাস বাবাজি মহারাজের অল্প হলেও একটা তার দিব্য জীবনী নিয়ে আমি ভিডিও করেছিলাম, আপনারা কৃপা করে শুনে নেবেন। সেই সময় শ্রীরূপ দাস বাবাজির কুঞ্জে শ্রীল জগন্নাথ দাস বাবাজি মহারাজের দর্শন পেলেন বৃন্দাবনে। বাবাজি মহারাজ তাকে অনেক উপদেশ দান করলেন। বৃন্দাবন হতে ঠাকুর মহাশয় কার্যস্থানে পুনঃ ফিরে এলেন। মিত্র উকিল শারদাচরণ মৈত্র মহাশয় তাকে বিশ্বনাথের টিকাসহ শ্রীমদ্ ভাগবত খরিদ করে দেন। বিশ্বনাথের টিকা মানে বিশ্বনাথ চক্রবর্তী, তাঁর টিকাসহ ভাগবত শ্রীমদ্ ভাগবত কিনে দেন। মাতৃদেবীর পরলোক গমনে ঠাকুর মহাশয় শ্রাদ্ধ করবার জন্য গয়াধামে যান ও তর্পণ ক্রিয়াদি করেন। প্রেতশিলা পর্বতে উঠতে ৩৯৫টা ধাপ তার বৃদ্ধ প্রপিতামহ শ্রীযুত মদন মোহন দত্ত নির্মাণ করেছিলেন। তা দর্শন করলেন এবং পর্বত গাত্রে পিতামহের নাম দেখলেন।
1288 সালে নড়ালে সজ্জন তোষণী পত্রিকা প্রকাশ আরম্ভ করেন। 1885 সালে রামবাগানের বাটিতে বৈষ্ণব ডিপোজিটরি হয়। এই সালে ঠাকুর মহাশয় শ্রী বিমলা প্রসাদকে সঙ্গে নিয়ে কুলিন গ্রাম ও সপ্তগ্রাম প্রভৃতি দর্শন করেন। 1886 সালে শ্রীরামপুরে থাকার সময় চৈতন্য শিক্ষামৃত রচনা প্রকাশ করেন। শ্রী বিশ্বনাথ চক্রবর্তীর টিকার সহিত স্বয়ং রসিক রঞ্জন নামে অনুবাদ লিখে একখানি গীতা প্রকাশ করেন। তাতে শিক্ষাষ্টকের সংস্কৃত টিকাও প্রকাশ করেন। শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থখানি এই সময় প্রথমবার ছাপা হয়। বৈষ্ণব গ্রন্থ প্রকাশের জন্য তিনি চৈতন্য যন্ত্র নামে প্রেস স্থাপন করেন। শ্রী ঠাকুর মহাশয় ঠিক করেছিলেন চাকরির থেকে অবসর নিয়ে বৃন্দাবনে বাস করবেন। এই সময় কোনো কার্য উপলক্ষে তারকেশ্বরে যান। সেখানে স্বপ্নে শ্রী তারকেশ্বর বলেন, তোমার গৃহের নিকটবর্তী শ্রী নবদ্বীপ ধামে যে কার্য আছে তার কি করলে? স্বপ্ন দেখে তিনি বৃন্দাবনে যাওয়ার ব্যবস্থা স্থগিত করলেন। ঠাকুর মহাশয় গুরুকরণের জন্য অনেক দিন ধরে চিন্তা করছিলেন। স্বপ্নে মহাপ্রভু তাঁকে জানান, তোমার গুরু বিপিন বিহারী শীঘ্র আগমন করবেন। এমন সময় বিপিন বিহারী গোস্বামীর পত্র পেলেন। তিনি শীঘ্র এসে মন্ত্র দিবেন। শ্রী বিপিন বিহারী গোস্বামী বংশী বদনানন্দ ঠাকুরের বংশধর ছিলেন। এই বংশী বদনানন্দ ঠাকুরের দিব্য জীবনীও আমি আস্বাদন করেছি আপনাদের সাথে। শ্রী বিপিন বিহারী গোস্বামী বংশী বদনানন্দ ঠাকুরের বংশধর ছিলেন। গোস্বামী শীঘ্র এলেন এবং মন্ত্র দীক্ষা প্রদান করলেন। ঠাকুর চিত্তে বড়ই প্রফুল্লতা লাভ করলেন। ঠাকুর মহাশয় শ্রী চৈতন্য চরিতামৃতের অমৃত প্রবাহ ভাষ্যে লিখেছেন, বিপিন বিহারী তাঁর শক্তি অবতরী, বিপিন বিহারী প্রভুবর, শ্রীগুরু গোস্বামী রূপে দেখি মোরে ভবকূপে, উদ্ধারিল আপন কিঙ্করে। শ্রী বিপিন বিহারী গোস্বামী বাগনাপাড়ায় বাস করতেন। ঠাকুর মহাশয় যখন কিছুদিনের জন্য কৃষ্ণনগরে ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে এলেন, শ্রী নবদ্বীপ ধাম সম্বন্ধে তিনি বহু চিন্তা করতে লাগলেন। তিনি প্রতি শনিবারে নবদ্বীপ যেতেন এবং প্রভুর লীলাস্থান ঠিক কোথায় তা অন্বেষণ করতেন, কিন্তু কোনো সন্ধান পেলেন না। নবদ্বীপের লোকের শুধু গ্রাস আচ্ছাদনের চিন্তা, পারমার্থিক কোনো চিন্তা নেই। এই সব দেখে ঠাকুর মহাশয় বড়ই দুঃখিত হলেন। একদিন রাত্রে তিনি কমলাপ্রসাদ ও একজন কেরানির সঙ্গে ছাদের ওপর বসে আছেন। তখন রাত 10টা, খুব অন্ধকার, আকাশ মেঘাচ্ছন্ন। এই সময় গঙ্গার ওপারে উত্তর দিকে এক অপূর্ব আলোকময় অট্টালিকা দেখতে পেলেন। পুত্র কমলাপ্রসাদকে জিজ্ঞাসা করলেন, তিনিও দেখেছেন বললেন। কেরানিবাবু কিন্তু কিছুই দেখতে পাননি। ঠাকুর মহাশয় প্রত্যেক শনিবারে নবদ্বীপের রানীর বাড়িতে বৈকালে আসতেন ও রবিবার থেকে সোমবার ভোরে কৃষ্ণনগরে যেতেন। তিনি পরের শনিবারে এলেন এবং রাত্রে ছাদের ওপর বসে চারদিকে দৃষ্টিপাত করতে লাগলেন। সেদিনেও ওই অপূর্ব আলোকময় অট্টালিকাটি দেখতে পেলেন। বড়ই আশ্চর্যান্বিত হলেন। কারোর কাছে জিজ্ঞাসা করলেন, তারা বললেন সেখানে কিছুই নেই। প্রাতে গঙ্গা পার হয়ে তিনি সেই স্থানে এলেন। দেখলেন তথায় মাত্র একটি তাল গাছ আছে। তারপর তিনি নিকটবর্তী স্থানগুলি দেখতে লাগলেন। অনুসন্ধানকালে বল্লাল সেন রাজার প্রাচীন কীর্তি ভগ্ন প্রাসাদ দিঘি দেখতে পারলেন। তারপর ভক্তিরত্নাকর ও চৈতন্য ভাগবত প্রভৃতি গ্রন্থে উদ্ধৃত গ্রামের নামগুলি অনুসন্ধান করতে করতে গ্রামের লোকেদের থেকে অনেক গ্রামের সন্ধান পেলেন। তার মধ্যে মায়াপুরেরও সন্ধান পেলেন। সেই সময় গ্রাম্য লোকেরা ওই স্থানটিকে মেয়াপুর বলত। নবদ্বীপ মধ্যে মায়াপুর নামে স্থান, যথায় জন্মিলেন গৌরচন্দ্র ভগবান। ভক্তিরত্নাকর
শ্রীল ঠাকুর মহাশয় বড় আনন্দিত হলেন। এই সময় তিনি শ্রী নবদ্বীপ ধাম মাহাত্ম্য নামক গ্রন্থ রচনা করেন এবং তা ছাপিয়ে প্রচার করতে লাগলেন। কৃষ্ণনগরের ইঞ্জিনিয়ার দ্বারিকাবাবু নবদ্বীপের একখানা মানচিত্র তৈরি করে দিলেন। ওই গ্রন্থে তাও ছাপা হলো। ক্রমে মায়াপুরে প্রচার আরম্ভ হলো। মহাপ্রভুর আদেশ কিছুটা পালন করতে পেরেছেন বুঝে ঠাকুর মহাশয় বড়ই খুশি হলেন। শ্রী ঠাকুর মহাশয় একদিন কুলিয়ায় শ্রীল জগন্নাথ দাস বাবাজি মহারাজকে দর্শন করতে এলেন। ঠাকুর দণ্ডবত করলেন। বাবাজি তাঁর প্রতি বললেন, কুটিরের বারান্দাটা আপনি করে দেন। শ্রীল ঠাকুর মহাশয় স্বীকার করলেন এবং 150 টাকা খরচ করে শীঘ্রই বারান্দাটা বানিয়ে দিলেন। বাবাজি মহারাজের কাছে ঠাকুর মহাশয় মহাপ্রভুর সম্বন্ধে অনেক কথা বললেন, শুনলেন। এই সময় তিনি স্বরূপগঞ্জে গোদ্রুমে একখানি গৃহ নির্মাণ করেন এবং মাঝে মাঝে তথায় অবস্থান করতে লাগলেন। এর পূর্বে তিনি নামহট্টের কাজ আরম্ভ করেছিলেন। ইংরাজি 1891 সালে আশ্বিন মাসে ঠাকুর মহাশয় রামসেবক বাবু সীতানাথ ও শীতল নামে একজন ভৃত্য সঙ্গে নিয়ে রামজীবনপুরে নাম প্রচার করতে বের হলেন। রামজীবনপুরে শ্রী যদুনাথ ভক্তিভূষণ মহোদয় খুব উৎসাহের সঙ্গে প্রচার কার্যে সহায়তা করতে লাগলেন। সেখানে অনেক জায়গায় ঠাকুর মহাশয় নাম সম্বন্ধে বক্তৃতা আদি করলেন। তার প্রচারে তথাকার ভদ্রমণ্ডলী খুব খুশি হলেন। সেখান থেকে ঘাটালে এলেন, সেখানেও খুব নাম প্রচার কীর্তন আদি হল। ঠাকুর মহাশয় গোদ্রুমে ফিরে এলেন। গোদ্রুমে খুব সংকীর্তন হল। কৃষ্ণনগরে অনেক বড় বড় সভা করে ঠাকুর মহাশয় শুদ্ধ ভক্তি সম্বন্ধে বক্তৃতা করতে লাগলেন। মনোর সাহেব, গুপ্ত সাহেব, বেভো ওয়ালেস ও বাটলার সাহেব প্রভৃতি বিশিষ্ট সজ্জনগণ বক্তৃতা শুনে খুব সুখী হলেন। ইংরাজির 1892 সালে 15ই ফাল্গুন ঠাকুর মহাশয় রামসেবক ও তারক ব্রহ্ম গোস্বামীকে সঙ্গে নিয়ে বসিরহাটে প্রচার করতে যান। সেখানে খুব প্রচার কার্য হয়েছিল। 27শে ফাল্গুন ঠাকুর মহাশয় রামসেবককে সঙ্গে নিয়ে বৃন্দাবন ধামে যাত্রা করেন। পথে বর্ধমান আমলাজোড়া গ্রামে ক্ষেত্রমোহন বাবুর বাড়িতে ওঠেন। সেখানে শ্রী জগন্নাথ দাস বাবাজির পুনঃ দর্শন লাভ ঘটে। বাবাজি মহারাজকে নিয়ে ভক্তগণ হরিবাসর একাদশী তিথির দিন রাত্রে জাগরণ করেন। পরদিন তথাকার প্রপন্নাশ্রম প্রতিষ্ঠা করে ঠাকুর মহাশয় বৃন্দাবন অভিমুখে যাত্রা করেন। পথে এলাহাবাদ প্রভৃতি দর্শন করে 9ই চৈত্র শ্রী বৃন্দাবন ধাম পৌঁছান। সেখানে কয়েকদিন থেকে শ্রী গোবিন্দদেব, শ্রী রাধারমণ প্রভৃতি দর্শন করলেন এবং বহু সজ্জনের সভাতে হরিকথা প্রচার করে কলকাতা ফিরে এলেন। ইংরাজি 1893 সালে শ্রী জগন্নাথ দাস বাবাজি মহারাজ মায়াপুর দর্শন করতে এসেছিলেন। সেই দিবসে বহু বৈষ্ণব তথায় আগমন করেছিলেন। শ্রী জগন্নাথ দাস বাবাজি মহারাজ ভক্তিবিনোদ ঠাকুরকে গিরিধারী সেবা দিয়েছিলেন। শ্রীল ঠাকুর মহাশয় কখনো কখনো পুরী ধামে বাস করবার জন্য 1902 খ্রিস্টাব্দে শ্রী হরিদাস ঠাকুরের সমাধির নিকট ভক্তিকুটি নামে এক ভবন নির্মাণ করেন। মহাত্মা শিশির কুমার ঘোষ শ্রীল ঠাকুর মহাশয়কে পরম শ্রদ্ধা করতেন। তিনি ঠাকুর মহাশয়কে সপ্তম গোস্বামী বলতেন। শ্রীযুত বলরাম বসু মহাশয়ের পিতৃদেব শ্রীযুত রাধারমণ বসু প্রায় সময় ঠাকুরের কাছে আসতেন। শ্রীযুত রসিক মোহন বিদ্যাভূষণ, শ্রীযুত অতুল কৃষ্ণ গোস্বামী প্রভৃতি বিজ্ঞগণ ঠাকুর মহাশয়কে বিশেষ শ্রদ্ধা করতেন। শ্রীল ঠাকুর মহাশয় জগতে শুদ্ধ ভক্তি মন্দাকিনী প্রবাহিত করলেন। 1321 বঙ্গাব্দ 1914 খ্রিস্টাব্দ 9ই আষাঢ় শ্রী শ্রী গদাধর পণ্ডিত গোস্বামীর অপ্রকট তিথি বাসরে তিনিও শ্রী গৌর গদাধরে লীলা চিন্তন করতে করতে নিত্যলীলায় প্রবেশ করেন। শ্রী গোবিন্দ দাস, শ্রী জ্ঞান দাস, শ্রী নরোত্তম দাস আদির ন্যায় তিনি বহু ভজন
পদ কীর্তন রচনা করেছিলেন। তার মধ্যে উনি লিখছেন, হরি হে, আমার জীবন সদা পাপে রত, নাহিক পুণ্যের লেশ, পরের উদ্বেগ দিয়াছি যে কত, দিয়াছি জীবের ক্লেশ, নিজ সুখ লাগি পাপে নাহি ডরি, দয়াহীন স্বার্থপর, পরসুখে দুঃখী, সদা মিথ্যা ভাসি, পর দুঃখ সুখকর, অশেষ কামনা হৃদি মাঝে মোর, ক্রোধী দম্ভ পরায়ণ, মদমত্ত সদা বিষয়ে মোহিত, হিংসা গর্ব বিভূষণ, নিদ্রালস্য হত, সুকার্যে বিরত, অকার্যে উদ্যোগী আমি, প্রতিষ্ঠা লাগিয়া স্বার্থ আচরণ, লোভ হত সদা কামি, এহেন দুর্জন সজ্জন বর্জিত, অপরাধী নিরন্তর, শুভ কার্য শূন্য, সদা অনর্থ মোনা, নানা দুঃখে জর্জর, বার্ধক্যে এখন উপায়বিহীন, তাতে দিন অকিঞ্চন, ভকতি বিনোদ প্রভুর চরণে, করে দুঃখ নিবেদন। এইভাবে ভক্তিবিনোদ ঠাকুর অনেক কিছু আমাদের উপহার দিয়ে গেছেন। উনি শ্রীনাম সংকীর্তন করতে গিয়ে লিখেছেন যে যশোমতী নন্দন, ব্রজবর নাগর, গোকুল রঞ্জন কান, গোপী পরাণ ধন মদন মনোহর, কালীয় দমন বিধান, অমল হরিনাম অমিয় বিলাসা, বিপিন পুরন্দর নবীন নাগর বর, বংশী বদন সুবাসা, ব্রজজন পালন অসুর কুল নাশন, নন্দ গোধন রাখওয়ালা, গোবিন্দ মাধব নবনীত তস্কর, সুন্দর নন্দ গোপালা, জামুন তটচর, গোপী বসনহর, রায় রাস রসিক কৃপাময়, শ্রী রাধা বল্লভ, বৃন্দাবন নটবর, ভকতি বিনোদাশ্রয়। শ্রীল ঠাকুরের রচিত গ্রন্থাবলী, শ্রীমন মহাপ্রভু শিক্ষা, শ্রী চৈতন্য শিক্ষামৃত, জৈব ধর্ম, দত্ত কৌস্তভ, শ্রী মদন্মায় সূত্র, তত্ত্ব বিবেক, শ্রী গৌরাঙ্গ শরণ মঙ্গল, স্বনিয়ম দ্বাদশকম, শ্রী হরিনাম চিন্তামণি, শ্রী ভগবতা কর্ম রুচিমালা, শরণাগতি, গীতাবলী, কল্যাণ কল্পতরু, ভজন রহস্য, গীতায় রসিক রঞ্জন টিকা, শ্রীচৈতন্য চরিতামৃতে অমৃত প্রবাহ ভাষ্য, শিক্ষাষ্টক ভাষ্য, চৈতন্য উপনিষদ ভাষ্য, উপদেশামৃতের ভাষ্য, লাইফ অ্যান্ড প্রিসেপ্টস অফ শ্রীচৈতন্য, দ্য ভাগবত ইত্যাদি বহু গ্রন্থ ঠাকুর মহাশয় আমাদের উপহার দিয়ে গেছেন, যা স্মরণ করলে, পারায়ণ করলে, মনন করলে আমরা বিশুদ্ধ হরিভক্তি লাভ করতে পারব। আজ এটুকুই। আপনারা ভালো থাকবেন। জয় জয় পরম পূজ্য বড় বাবাজি মহারাজ, জয় জয় নামাচার্য রামদাস বাবাজি মহারাজ, জয় সখীমা, জয় আমার সদ্গুরুদেব, জয় নিতাই গৌর হরিবোল, জয় বন্ধু সুন্দর।